আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী। অভিজিৎ রায়। লেখকের কথা। বিজ্ঞানের অবদান কি কেবল বড় বড় যন্ত্রপাতি বানিয়ে মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য বয়ে আনা? আমাদের স্কুল কলেজে যেভাবে বিজ্ঞান পড়ানো হয় তাতে এমনটা মনে হওয়াটাই স্বাভাবিক। ব্যাপারটা কিন্তু আসলে ঠিক তেমনটি নয়। বিজ্ঞানকে ব্যবহার করে মানুষ বড় বড় যন্ত্রপাতি বানায় বটে, তবে সেগুলো প্রযুক্তিবিদ্যা আর প্রকৌশলবিদ্যার আওতাধীন। বিজ্ঞানের জ্ঞানের অভিযোজন মাত্র। আসলে বিজ্ঞানের একটি বড় কাজ হচ্ছে প্রকৃতিকে বোঝা, প্রকৃতির ঘটনাবলীর ব্যাখ্যা খুঁজে বের করা। বিজ্ঞানের অন্তর্নিহিত সৌন্দর্য এখানেই। হ্যাঁ, জ্যোৎস্না রাত কিংবা পাখির কূজনের মতো বিজ্ঞানেরও একটি নান্দনিক সৌন্দর্য আছে, সৌকর্য আছে, যার রস আস্বাদন কেবল বিজ্ঞানী ও বিজ্ঞান মনস্ক ব্যক্তির পক্ষেই সম্ভব। বিজ্ঞান মনস্ক হতে বা বিজ্ঞানের অন্তর্নিহিত মর্মকথা বুঝতে হলে বিজ্ঞানী হতে হবে এমন কোনো কথা নেই, তবে বিজ্ঞান প্রেমিক হতে হবে বলাই বাহুল্য। বিখ্যাত জ্যোতির্বিদ কার্ল সেগান তার বিখ্যাত দ্য ডিমন হান্টেড ওয়ার্ল্ড বইয়ের ভূমিকায় এ কারণেই হয়তো বলেছিলেন, সাধারণ মানুষের কাছে বিজ্ঞানের জটিল বিষয়গুলো সঠিকভাবে ব্যাখ্যা না করাকে এক ধরনের বিকৃত মনোভাব বলেই আমার মনে হয়। যখন মানুষ প্রেমে পড়ে তখন সারা পৃথিবীর কাছে সে তার প্রেমের কথা প্রচার করতে চায়। এই বইটি আমার প্রেমের একটি ব্যক্তিগত স্বীকারোক্তি, বিজ্ঞানের সাথে আমার সারা জীবনের অন্তরঙ্গ সম্পর্কের ইতিকথা। আমার বইয়ের কথা লিখতে গিয়ে কার্ল সেগানের উপরের লাইনগুলো চাইতে আর মানানসই কোনো কথা খুঁজে পেলাম না। এই বইয়ের প্রতিটি লাইন লিখতে গিয়ে আমি নতুন করে খুঁজে পেয়েছি আমি কে, বিজ্ঞানের সাথে ওঠা আমার নিবিড় সম্পর্ককে। আমার এই বইটি আসলে হাঁটি হাঁটি পা পা করে বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য সমাধানে নিমগ্ন যাত্রীদের পথে চলার একটি সংক্ষিপ্ত দলিল। শতাব্দী প্রাচীন বিশ্বাসের অচলায়তন ভেঙে যারা বিজ্ঞান মনস্ক সভ্যতা বিনির্মাণে আলোর মশাল জ্বালিয়েছেন নিকষ কালো আধারে পথ দেখাতে, এ বই সেই সব যাত্রীদের বর্ণিল জীবনালেখ্য। তবে এ বইটি শুধু কয়েকজন আধারের যাত্রীর নীরস জীবন কথা ভেবে নিলে ভুল হবে। এটি মূলত আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে বিশ্বলোকের সামগ্রিক রূপটি তুলে ধরার একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রয়াস। মহাবিশ্বের বিচিত্র গঠন ছাড়াও এর উৎপত্তির মূল ধারণা, মহাবিশ্বের বিবর্তন ও সম্ভাব্য পরিণতি সম্পর্কে দুরূহ তত্ত্বগুলো সহজবোধ্য পরিবেশনার কাজটি করতে হয়েছে সাধারণ পাঠকদের কথা মাথায় রেখেই। নিউটন গ্যালিলিওর সময় থেকে শুরু করে আজকের স্টিফেন হকিং পর্যন্ত কালের পরিক্রমাকে একটি পর্যায়ক্রমিক ধারায় সুসংবদ্ধ করার চেষ্টা করা হয়েছে। কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের এবং স্ট্রিং তত্ত্বের অতি সাম্প্রতিক ধারণাগুলো পাঠকদের সামনে তুলে ধরার প্রয়াস নেওয়া হয়েছে। শেষ অধ্যায়টিতে আধুনিক বিজ্ঞানের সর্বশেষ তত্ত্ব ও তথ্যের আলোকে ঈশ্বর সম্পর্কে একটি নিরপেক্ষ আলোচনা করার চেষ্টা করা হয়েছে। বইটির এ পর্বে এসে পাঠক তার দর্শনগত অনুসন্ধিৎসা কিছুটা মেটাতে পারবেন। হয়তো কেউ সেই চিরন্তন জীবন জিজ্ঞাসার সন্ধান পেতে চাইবেন অমর খৈয়ামের মতো। কেনই বা মোর জন্ম নেয়া এই যে বিপুল বিশ্ব মাঝ, আসছি ভেসে কিসের স্রোতে, হেথায় বা মোর কিসের কাজ, কোথায় পূর্ণ কেউ বা জানে, ফিরতে হবে একটি দিন, উধাও সে কোন মরুর পরে, হাওয়ার মতোই লক্ষ্যহীন। সৃষ্টি রহস্যকে যৌক্তিকভাবে অনুধাবন করতে মানুষকে তিনটি বিরাট বাধা পেরোতে হয়েছে।
প্রথম বাধাটি হচ্ছে মহাবিশ্বের বিশালতা। মহাবিশ্ব যে ঠিক কত বড় তা আমাদের কল্পনাতেও আসে না। আকাশগঙ্গা বা ছায়াপথ নামে পরিচিত আমাদের গ্যালাক্সিটিতেই রয়েছে প্রায় 40,000 কোটি নক্ষত্র। যদি আলোর গতিতেও যাওয়া যায়, তাহলেও এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে লেগে যাবে 1,00,000 বছর। এ ধরনের গ্যালাক্সি তো আর মহাবিশ্বে একটি দুটি নয়, রয়েছে 100 কোটি। সাম্প্রতিক তথ্য অনুযায়ী আমাদের এই মহাবিশ্বের বাইরেও অসংখ্য মহাবিশ্বের অস্তিত্ব থাকতে পারে। আসলে মহাবিশ্বের অতি ক্ষুদ্র অংশকেই আমরা এখন পর্যন্ত অনুধাবন করতে পেরেছি। দৃশ্যমান হাজারো কোটি গ্রহ তারকা আর অদৃশ্য রহস্যময় অন্ধকার জ্বরের ভিড়ে হারিয়ে যাওয়া পৃথিবী নামক অত্যন্ত সাধারণ একটি গ্রহ থেকে এই মহাবিশ্বের যাবতীয় রহস্য সমাধানে ব্রতী হয়েছেন বিজ্ঞানীরা। এ শুধু সাহসের ব্যাপার নয়, যেন পঙ্গুর গিরি লঙ্ঘনের মতোই অসম্ভবকে সম্ভব করার এক উচ্চাভিলাষী স্বপ্ন। দ্বিতীয় বাধাটি কালের অগ্রগামিতার। মহাবিস্ফোরণের মুহূর্ত থেকে শুরু করে বহু ঘাত প্রতিঘাত অতিক্রম করে আজকের এই অবস্থানে পৌঁছাতে প্রায় 1500 কোটি বছর পার হয়ে গেছে। আমরা সময়ের স্রোতে কেবল সামনের দিকে এগুচ্ছি। পেছনের অনেক ঘটনা, সূত্র, প্রমাণ কালের পরিক্রমায় হারিয়ে গেছে। সে সমস্ত হারানো ঘটনার সূত্র আর প্রমাণ আজ খোঁজার চেষ্টা অনেকটা খড়ের গাদায় সূচ খোঁজার মতোই কষ্টকর। আর তৃতীয় বাধাটি সংস্কারের, এবং সংস্কারের বাধা ডিঙানোর বোধহয় সবচেয়ে কঠিন। বদ্ধ সংস্কারের কারণেই টলেমির ভুল ভূকেন্দ্রিক মতবাদ জনমানসে রাজত্ব করেছে 2000 বছর ধরে। শতাব্দী প্রাচীর সংস্কার মিথ্যা অহমিকায় মানুষ ভেবেছে পৃথিবী নামক গ্রহটি ঈশ্বরের অনুগ্রহপ্রাপ্ত বিশেষ একটি গ্রহ। মহাকাশের বাকি সব কিছুই বুঝি এই গ্রহটিকে ঘিরেই আবর্তিত হয়। ঠিক একই অহমিকায় মানুষ আজও ভেবে আসছে যে সে ঈশ্বরের অনুগ্রহপ্রাপ্ত এক বিশেষ সৃষ্টি। আর তাই 19বিংশ শতাব্দীতে চার্লস ডারউইন এবং আলফ্রেড রাসেল ওয়ালেসের প্রস্তাবিত বিবর্তনবাদকে অস্বীকার করার জোরালো প্রবণতা আজও আমাদের সমাজে ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। এই জগদ্দল পাথরের বাধা এক বা দুদিনে দূর হবার নয়। ক্যারেন আর্মস্ট্রং তার দ্য ব্যাটল অফ গড বইয়ে বলেছেন, মানুষের চিন্তাধারা অনাদিকাল থেকেই বিকশিত হয়েছে পরিষ্কার দুটি ধারায়। এর একটি হচ্ছে মিথোস এবং অপরটি হচ্ছে লোগোস। মিথোস এসেছে ইংরেজি মিথ থেকে, আরও গভীরে গেলে পাওয়া যাবে গ্রিক শব্দ মিস্টিয়ন। মিথের মূল প্রতিশব্দগুলো মিস্ট্রি এবং মিস্টিসিজম, যা প্রকাশ করে রহস্যময়তা, দুর্গেয়তা এবং অতীন্দ্রিয়তা। ক্যারেন আর্মস্ট্রংয়ের চোখে মিথ হচ্ছে কতগুলো রীতিনীতি, আচার অনুষ্ঠান, অপবিশ্বাস আর সংস্কার, যেগুলোর কোনো যুক্তিগ্রাহ্য প্রমাণ কখনো পাওয়া যায় না। এগুলো মানব মনে জায়গা করে নিয়েছে স্রেফ কতগুলো বিশ্বাসের কাঁধে ভর করে। আর আর্মস্ট্রং গ্রিক শব্দ লোগোসকে বর্ণনা করেছেন যুক্তিগ্রাহ্য, প্রমাণ সাপেক্ষ, বিজ্ঞানভিত্তিক শব্দকটির সাহায্যে। তিনি বলেছেন, আধুনিক বিশ্বে বৈজ্ঞানিক অগ্রগতি, প্রগতি আর উন্নয়নের মূলে রয়েছে এই লোগোস, যা জ্ঞান ও যুক্তির মাপকাঠিতে প্রকৃত বাস্তবতার পরিচয় জ্ঞাপক। সভ্যতার অনিবার্য গতি আসলে মিথোস থেকে লোগোসের দিকে। প্রবীর ঘোষ তার অলৌকিক নয় লৌকিক গ্রন্থে যেমনভাবে সহজ করে বলেছেন, বিশ্বাসের বিপরীতে যুক্তির অভিমুখে। বিজ্ঞান মনস্ক যুক্তিবাদীরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন অবিরত, মানুষের মিথ্যা সংস্কার ভেঙে আমাদের সভ্যতাকে যুক্তির আলোয় আনতে। আমার বইটি সেই চলমান ধারারই একটি ক্ষুদ্র সংযোজন। এ বই তাই শুধু বিজ্ঞানের তত্ত্ব নিয়ে নীরস আলোচনা নয়, এ বই রচিত হয়েছে তাদের জন্য যারা যুক্তি ভালোবাসেন, যারা অন্ধবিশ্বাস সরিয়ে বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গির সাহায্যে বিশ্ব প্রকৃতিকে ব্যাখ্যা করতে চান,
সৃষ্টির রহস্যকে বুঝতে চান। আমি পেশায় প্রকৌশলী, পদার্থবিজ্ঞানী নই। তবু বইটি লিখেছি বিজ্ঞানের প্রতি আজন্ম লালিত ভালোবাসা থেকেই, যে ভালোবাসা আমাকে বিজ্ঞান মনস্ক করেছে, যুক্তিবাদী হতে সাহায্য করেছে, শিখিয়েছে মুক্তভাবে ভাবতে। কিশোর বয়স থেকে বিজ্ঞানের প্রতি ছিল আগ্রহ এবং কৌতূহলী মন। আমার অনুসন্ধিৎস ও মুক্ত চিন্তা মননের ভিত্তিতে তৈরি মুক্তবুদ্ধি চর্চায় নিবেদিত প্রাণ দেশ ও বিদেশের লেখকদের ও খ্যাতনামা বিজ্ঞানীদের লেখা আমাকে প্রভূত সাহায্য করেছে। এই তালিকা এত দীর্ঘ যে কারো নাম আলাদা করে উচ্চারণ করা উচিত হবে না। তবে বিজ্ঞান আর যুক্তিবাদ নিয়ে দীর্ঘদিন পড়াশোনা ও মুক্তবুদ্ধির চর্চায় মনোনিবেশ করলেও কোনোদিন লেখক বনে যাব বলতেই হয়, এ ধরনের চিন্তা আমার মাথায় কখনো আসেনি। হালকা চালে টুকিটাকি বিষয় নিয়ে লেখার চিন্তা মাথায় আসে মূলত দেশের বাইরে একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে আসার পর, যখন পরিচিত হলাম ইন্টারনেটের এক মায়াবী জগতের সাথে। আর তখন থেকেই আমার লেখালেখির সূত্রপাত, অবশ্যই ইন্টারনেটের মাধ্যমে। পরিচিত হলাম মুক্তবুদ্ধি চর্চাকারী ওয়েবসাইটে লেখা দেশি বিদেশি লেখকদের রচনার সাথে। এ এক বিপুল ভাণ্ডার। গড়ে উঠল আত্মিক সম্বন্ধ ও অন্তরঙ্গতা বেশ কিছু প্রগতিমনা ও মুক্তবুদ্ধি চর্চায় নিবেদিত প্রাণ ও সাহসী লেখকের সাথে। পরবর্তীকালে এদের অনেককে নিয়ে আমি মুক্তমনা www.mukto-mona.com নামে একটি প্রগতিশীল সেকুলার মানবতাবাদী অন্তর্জাল ইন্টারনেট আলোচনা চক্র গড়ে তুলি। প্রবাসী বাঙালিরা যারা অন্তর্জাল আলোচনা চক্রগুলোর সামান্য খোঁজখবর রাখেন, তারা সবাই মুক্তমনাকে চেনেন। 2001 সালের 26শে মে তারিখে মুক্তমনার উত্থান হয়েছিল অত্যন্ত সীমিত পরিসরে, মাত্র 30 জন সদস্য নিয়ে। আজ বছর তিনেকের মধ্যেই তা 2000-এরও বেশি সদস্যের পদচারণায় মুখরিত। সদস্য হিসাবে মুক্তমনাকে অলঙ্কৃত করে রেখেছেন ডক্টর অজয় রায়, ডক্টর মিজানুর রহমান, প্রবীর ঘোষ, বেলাল বেগ, শাহরিয়ার কবির, তসলিমা নাসরিন, ডক্টর গোলাম মুর্শিদ, ডক্টর মহসিন সিদ্দিকী, ডক্টর মোজাম্মেল হক খান, ডক্টর হাবিবুল হক খন্দকার, জেমস র্যান্ডি, পল কুটস, ডক্টর পারভেজ হুদভয়, ডক্টর মার্ক পেরাক, ডক্টর ভিক্টর স্টেঙ্গারের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রগতিশীল সেকুলার মুক্ত বুদ্ধি ও মুক্ত চিন্তার ব্যক্তিত্বরা। প্রথাবিরোধী লেখক প্রয়াত ডক্টর হুমায়ুন আজাদ তার জীবনের শেষ দিনটি পর্যন্ত মুক্তমনার সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। যা হোক, এর মধ্যে আমার বাংলায় লেখার আগ্রহ বাড়তে থাকল। এর পেছনে ডক্টর শাকিলের তৈরি বর্ণ সফটের ভূমিকা অনেকখানি তা স্বীকার করতেই হয়। এই বর্ণ সফটের সাহায্যেই আমি বাংলায় লিখতে শুরু করি বিজ্ঞানময় কিতাব সহ আমার প্রথম দিকের বাংলা প্রবন্ধগুলো। আমার বাংলা ও ইংরেজিতে লেখা প্রবন্ধগুলো মুক্তমনা, ভিন্নমত, মুক্ত চিন্তা সহ বেশ কয়েকটি অনলাইন ফোরামে এবং পত্রপত্রিকায় প্রকাশিত হলে বেশ পাঠকপ্রিয়তা পায়। কিন্তু প্রবন্ধগুলো মূলত লেখা হয়েছিল ধর্ম ও দর্শন বিষয়ক বিভিন্ন বিতর্ককে কেন্দ্র করে। বিতর্কের জালে জড়িয়ে পড়লে বের হয়ে আসা খুব মুশকিল। যারা অনলাইন ফোরামে লেখালেখি করেন তারা ব্যাপারটি জানেন। আমিও এই মায়াবী জালে আটকে গেলাম। আমার প্রবন্ধের সমালোচনা করে কেউ কিছু লেখলেই কিংবা কোনো ধরনের বিতর্কের সূচনা করলে আমিও পাল্টা জবাব দেওয়ার জন্য আরেকটি লেখা লিখতাম। এ এক অদ্ভুত নেশা। এতে এত সময় ব্যয় হচ্ছিল, কিন্তু মৌলিক লেখা তেমন লিখতাম না। এই গ্যারাকল থেকে আমাকে উদ্ধার করলো আমার সাথী ও সুহৃদ রাফিদা আহমেদ বন্যা। অনুরোধ করলো এ ধরনের বিতর্ক কিছুদিনের জন্য বাদ দিয়ে বিজ্ঞান নিয়ে, মহাকাশ নিয়ে কিছু লিখতে। আমার টনক নড়ল। বোধহয় সেই শুভক্ষণেই রচিত হয়েছিল আলো হাতে চলিয়াছে আধারের যাত্রীর পটভূমি। বস্তুত বইটি লেখার পেছনে বন্যার প্রেরণা অনেকখানি। লিখব তো স্থির করলাম, কিন্তু লিখতে গিয়ে পড়লাম বিপদে। নিছক রসকসহীনভাবে বিজ্ঞানের ইতিহাস পাঠকদের সামনে তুলে ধরা আমার লেখার উদ্দেশ্য নয়। আর এ ধরনের ইতিহাস বিষয়ক বই তো বাজারে অনেকই আছে। আমি চাইছিলাম আমার লেখার মধ্য দিয়ে এমন একটি ছবি পাঠকদের কাছে স্পষ্ট করে তুলতে, তারা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সামগ্রিক রূপটিকে
যৌক্তিকভাবে বুঝবার মতো অবস্থায় পৌঁছতে পারেন। ইতিহাসের ধারা ভেঙে নিউটনকে আধারের যাত্রীদের তালিকায় শীর্ষে নিয়ে আসা হয়েছে এজন্যই। নিউটন যে কেবল ক্যালকুলাসের স্রষ্টা, বলবিদ্যার মৌলিক সূত্রের আবিষ্কারক কিংবা মহাবিশ্ব সর্বজনীন তত্ত্বের প্রবক্তা ছিলেন তাই নয়। তিনি টলেমির ভূকেন্দ্রিক সৌরজগতের কফিনে শেষ পেরেকটি ঠুকে এমন একটি সুস্থিত বিশ্ব ব্রহ্মাণ্ডের মডেল আমাদের উপহার দিয়েছিলেন, যেটি আইনস্টাইন আসার আগ পর্যন্ত প্রায় ৩০০ বছর ধরে প্রবল প্রতাপে রাজত্ব করেছে। পরবর্তী পর্বগুলোতে নিউটনের পূর্বসূরি কোপার্নিকাস ও গ্যালিলিওকে ফিরিয়ে আনা হয়েছে তাদের অবদানের জন্যই নয় কেবল, সেই সাথে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে তুলে ধরতে। পাঠকেরা বিজ্ঞানের ওপর চার্চে সে সময়কার একগুঁয়ে মনোভাব আর সমাজের ওপর বিশাল প্রভাব প্রতিপত্তির পরিচয় পাবেন, জানবেন স্বাধীন মত প্রকাশের জন্য ব্রুনো ও গ্যালিলিওর ওপর চার্চের কী নিদারুণ নিপীড়ন নেমে এসেছিল। অনেক জ্যোতির্বিজ্ঞানের বই পুস্তকেই ব্রুনোর অবদানকে আলোকিত করা হয়নি, অনেক সময় অনুক্তই থেকে গেছে। বৈজ্ঞানিক সত্যের প্রতি শেষ পর্যন্ত অবিচল থেকে নিজের জীবন বিলিয়ে দেওয়ার ঘটনা মানবজাতির ইতিহাসে কি খুব বেশি আছে? ব্রুনোর আত্মত্যাগের কাহিনী একটু বিশদভাবে না আনলে এই গ্রন্থটি ৮-১০টি বিজ্ঞানের নিরস টেক্সটবুকে পরিণত হতো। তবে পাঠকেরা অনুযোগ করতে পারেন, নিউটন, গ্যালিলিও, ব্রুনোরা যেমনভাবে এসেছেন, অনেক আধারের যাত্রীরা তেমনিভাবে পাদপ্রদীপের আলোয় আসেননি। বিশেষ করে সে সময়কার দুই প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী টাইকো ব্রাহে আর জোহান কেপলারের প্রতি ততটা সুবিচার করা হয়নি। ব্রাহের নিখুঁত পর্যবেক্ষণ আর কেপলারের গাণিতিক তত্ত্ব সে সময় রচনা করেছিল আধুনিক জ্যোতির্বিজ্ঞানের ভিত, যা পরবর্তীকালে গ্যালিলিও এবং নিউটনকে বিশ্ব রহস্য উন্মোচনে সাহায্য করেছিল অপরিসীম। তবে মূল অংশে অনুলিখিত থাকলেও পরিশিষ্টে এই দুই বিজ্ঞানীর ওপর কিছুটা আলোকপাত করা হয়েছে। স্বাভাবিক কারণেই আইনস্টাইন বইটির অনেক বেশি পরিসর জুড়ে রয়েছেন। সম্প্রতি সায়েন্টিফিক আমেরিকান ও ডিসকভার এই দুটি প্রিয় বিজ্ঞান সাময়িকী সেপ্টেম্বর ২০০৪ সংখ্যায় আইনস্টাইনের মিরাকেল ইয়ারকে ১৯০৫ স্মরণ করেছে অনেক বড় আকারে। ডিসকভারে বিশেষ নিবন্ধে ওয়াল্টার আইজ্যাকসন লিখেছেন, আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব শুধু পদার্থবিদ্যাকেই বদলে দেয়নি, বদলে দিয়েছে বিশ্ব প্রকৃতি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গিকে, বদলে দিয়েছে সমাজ কাঠামোকেও। গ্যালিলিও নিউটন প্রণীত বিশ্বজগতের ভিত্তি ছিল কতগুলো পরম নিয়ম আর ধারণা। আইনস্টাইনের বলিষ্ঠ আঘাতে এর সুস্থিত প্রসাদোপম মডেলটি যেন খড়কুটোর মতোই ধসে পড়ল। আইনস্টাইনের জগতে স্থান আর কাল দুটি পৃথক পরম সত্তা হিসাবে টিকে রইল না, পরিবর্তিত হয়ে উত্তরিত হল স্থান কাল নামক এক চতুর্মাত্রিক সত্তায়, আপেক্ষিকতা নামে এক কবিতার বিমূর্ত ছন্দের স্পর্শে। এই পরিবর্তিত দৃষ্টিভঙ্গি শুধু স্থানকালের পরিসরে সীমাবদ্ধ রইল না, বরং সমাজের সব রকম পরম সত্তা নামে পরিচিত ধারণাগুলোর প্রতি আমাদের বিশ্বাসের ও আনুগত্যের ভিত্তিকে প্রবলভাবে ঝাঁকুনি দিল। জন্ম নিল নতুন দর্শন এবং সাথে নৈতিকতারও। ইতিহাসবিদ পল জনসন বলেন, আপেক্ষিক তত্ত্ব শুধু একটি তত্ত্ব নয়, এ যেন একটি তীক্ষ্ণ ছুরি যা দিয়ে জগতের সমস্ত পুরানো সংস্কার ও ধ্যান ধারণাগুলোকে আগাগোড়া ছিঁড়ে ফেলা যায়। এক শতাব্দী আগে ডারউইনবাদের উত্থান যেমন জীববিজ্ঞানকেই আলোড়িত করেনি, সেই সাথে আলোড়িত করেছিল প্রথাগত সমাজ ব্যবস্থাকেও আর আমাদের সনাতনী চিন্তা পদ্ধতিকেও। ঠিক একইভাবে আপেক্ষিক তত্ত্ব বিংশ শতাব্দীর পৃথিবীকে আমাদের সামনে তুলে ধরেছে নতুন করে। একথা তো আমরা জানি যে আইনস্টাইনের এ তত্ত্ব থেকেই কিন্তু পরবর্তীকালে বেরিয়ে এসেছিল মহাবিশ্ব প্রসারণের ধারণা আর কৃষ্ণ গহ্বরের অস্তিত্বের পূর্বাভাস। আধুনিককালে স্টিফেন হকিং আর রজার পেনরোজ প্রমুখ তাত্ত্বিক বিশ্বতত্ত্বকেরা কৃষ্ণ গহ্বর আর অদ্বৈত বিন্দু সম্পর্কিত বিভিন্ন সমস্যার যে সমাধান দিচ্ছেন,
এগুলো কিন্তু আইনস্টাইনের সমীকরণ থেকে প্রাপ্ত সমাধানের বর্ধিত রূপ। এমনকি এ সময়কার হটকেক স্ট্রিং তাত্ত্বিকদের থিওরি অফ এভরিথিং তত্ত্ব মূলত আইনস্টাইনের এতদিনকার লালিত স্বপ্নের বাস্তবায়ন। বইটির নাম আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী কেন? এ নিয়ে হয়তো কিছু বলা উচিত। লেখার সময় আমি আসলে ভেবে পাচ্ছিলাম না এমন একটি বিজ্ঞান ভিত্তিক বইয়ের নাম কি দেওয়া উচিত। কাব্যিক ধাঁচের নামের প্রতি আমার আকর্ষণ সবসময় প্রবল। চিন্তার চক্রজালে আমি যখন কেবলই আবর্তিত হচ্ছিলাম, সে সময় এক অলস দুপুরে ঘরে পায়চারি করতে করতে বুকশেলফে রাখা আমার প্রিয় লেখক কার্ল স্যাগানের বইটি অবচেতন মনে হাতে তুলে নিয়েছিলাম। মলাটে দ্য ডিমন হন্টেড ওয়ার্ল্ড শিরোনামের নিচেই সুন্দর একটি উক্তি, সায়েন্স অ্যাজ এ ক্যান্ডেল ইন দ্য ডার্ক। চমৎকার! এ ধরনের নামই আমি মনে মনে খুঁজছিলাম, কিন্তু এমন সুন্দর একটি পংক্তির জুৎসই বাংলা কোথায় খুঁজে পাব, যার মাধ্যমে ধ্বনিত হতে থাকবে আধার খুঁচিয়ে আলোকিত পথে যাত্রার ইঙ্গিত। স্যাগানের বইটি বুকের ওপর রেখে বিছানায় গা এলিয়ে রবীন্দ্রসঙ্গীতের একটি ক্যাসেট হয়তো চালিয়েছিলাম মনের অজান্তেই। তন্দ্রার মতো শুনলাম ক্যাসেটে বেজে চলেছে প্রিয় রবীন্দ্রসঙ্গীতটি। তুমি কি কেবলই ছবি শুধু পটে লেখা, ওই যে সুদূর নীহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী, গ্রহ তারা রবি। আর এখানে এসেই থমকে গেলাম। আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী, এই শব্দকটি মনের গহীনে কোথায় যেন একটি অনুরণন তুলল। ভাবলাম এর চাইতে কাব্যিক আর মনোহর শিরোনাম আর কি হতে পারে। তখনই সিদ্ধান্ত নিলাম আমার প্রথম বইটির নাম হবে আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী। যে গানটি কবিগুরু দুঃখ ভারাক্রান্ত মনে কাদম্বরী দেবীকে স্মরণ করে 100 বছর আগে লিখেছিলেন, কখনো কি ক্ষুণ্ণাক্ষরে ভেবেছিলেন এর একটি পংক্তি ব্যবহৃত হতে পারে বাংলাদেশের এক অখ্যাত লেখকের প্রথম বইয়ের শিরোনাম হিসাবে? ভেবেছিলাম ছোট একটি ভূমিকা হবে বইটির, কিন্তু লিখতে গিয়ে দেখলাম এটি ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। পাঠকদের যে ইতিমধ্যেই ধৈর্যচ্যুতি ঘটেছে তা বেশ বুঝতে পারছি। আসলে আমার এবং মুক্তমনার শুভানুধ্যায়ীরা এই বইটিকে তাদের প্রথম প্রজেক্ট হিসাবে নিয়েছেন। বইটির সাফল্যকে তারা দেখছেন তাদের সাফল্য হিসাবে, মুক্তমনার অগ্রগামিতা হিসাবে। এ বইয়ের প্রতিটি পৃষ্ঠায় রয়েছে তাদের উৎসাহ আর অনুপ্রেরণার ছাপ। এদের কথা তো একটু বেশি বলতে হবেই। সেদিন মুক্তমনার জন্মলগ্নের সাথে যারা সক্রিয়ভাবে সংশ্লিষ্ট ছিলেন তাদের কথা উল্লেখ করতেই হয়। জাহেদ, আবুল কাশেম, ডক্টর জাফরুল্লাহ, সাব্বির আহমেদ, ফতে মোল্লা, ডক্টর আলী সিনা, অ্যালেন লেভিন, কামরান মির্জা, অপার্থিব জামান, ডক্টর আলমগীর হোসেন, প্রয়াত নারায়ণ গুপ্ত, কৌশিক সেন, এশন ওয়াহিদ, শবনম নাদিয়া, লোপা তাসনিম, স্বপন বিশ্বাস, রাহুল গুপ্ত প্রমুখ। এদের মধ্যে অনেকেই হয়তো এখন আমাদের সাথে অত সক্রিয়ভাবে নেই, কিন্তু তখনকার সেই প্রারম্ভিক সময় তাদের অবদান তো ভুলবার নয়। বইটির প্রবন্ধগুলো যখন আলো হাতে আধারে যাত্রী শিরোনামে মুক্তমনের সিরিজ আকারে প্রকাশিত হচ্ছিল, সে সময় পাঠকদের সৃজনশীল ও সমালোচনামূলক মন্তব্য ও মতামত পাণ্ডুলিপি পরিমার্জনে সহায়ক হয়েছে। এদের সবার কাছে আমি কৃতজ্ঞ। স্নিগ্ধা আলীর কথা আলাদাভাবে বলতেই হয়। তার এবং অধ্যাপক হারুনুর রশিদের মনোজ্ঞ পর্যালোচনা আমাকে পাণ্ডুলিপিটির কোনো কোনো স্থানে পরিমার্জনায় বাধ্য করেছে। সাপ্তাহিক বিচিত্রা ও ধারাবাহিকভাবে প্রবন্ধগুলো প্রকাশ করেছে। পরবর্তীতে দৈনিক ভোরের কাগজের 21 শতক বিভাগে এ বইয়ের বেশ কিছু অংশ ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে। এদের সকলের কাছে আমি বিশেষ কৃতজ্ঞ।
অধ্যাপক অজয় রায় লেখাগুলো আদ্যোপান্ত পড়ে পাণ্ডুলিপিটির স্থানে স্থানে পরিমার্জনা ও সম্পাদনা করে বইটির উৎকর্ষতা অনেক বাড়িয়েছেন। পরিশিষ্টগুলো লেখা হয়েছে কোনো কোনো বিষয়কে আরও পরিস্ফুট করে তোলার বা তথ্য সংযোজনের জন্য। আশা করি অনুসন্ধিৎস পাঠক এতে উপকৃত হবেন। পরিশিষ্টগুলো লেখায় অধ্যাপক অজয় রায় প্রভূত সাহায্য করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক, তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী অধ্যাপক এম হারুন আর রশিদ একটি সুন্দর ভূমিকা লেখে আমাকে অশেষ কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। আমার কল্পাঙ্কিত প্রচ্ছদটিকে আরও বাঙ্ময় করে এঁকে দিয়ে এবং বইটির অঙ্গ সৌষ্ঠব বৃদ্ধিতে যে পরামর্শ দিয়েছেন সেজন্য শিল্পী হাশেম খানকে অশেষ ধন্যবাদ। আমার মা ও বাবা সবসময় পেছন থেকে সৃষ্টিশীল কাজে উৎসাহ জুগিয়েছেন সেই শৈশব থেকে। এর জন্য আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমার অনুজ শ্রীমান অনুজিৎ রায় যত্ন করে পাণ্ডুলিপিটি কম্পিউটার কম্পোজ করে দিয়েছে, তাকে ধন্যবাদ। সবশেষে লেখাটি পাঠকের ভালো লাগলে আমার শ্রম সার্থক হবে। 21শে ফেব্রুয়ারি 2005, অভিজিৎ রায়, মুক্তমনা ইন্টারনেট আলোচনা চক্র, www.muktomona.com, charbagh@yahoo.com।